করছে আপনার নাক থেকে। রুমালটা চেপে ধরুন আর আমার সাথে চলুন, হসপিটালে যেতে হবে, ব্যান্ডেজ লাগবে সম্ভবত। সিয়াম মাথা নেড়ে সম্মতি জানিয়ে হাঁপাতে হাঁপাতে একবার আর চোখে কাব্যের দিকে তাকালো। কাব্য তাকিয়ে আছে কুহুর দিকে। ওর দু চোখ কেমন যেন। কাব্যের নিঃশ্বাস হচ্ছে না। কুহু সিয়ামের জন্য এত দরদ। কাব্য হঠাৎ কি মনে করে একবার নিজের ব্যথা পাওয়া কাজ গেঁথে যাওয়া রক্তে ভেজা হাতটা চোখের সামনে তুলে দেখলো। কাব্যের হাত থেকেও রক্ত পড়ছে। কুহু ওকে দেখলো না, সিয়ামকে দেখলো। কাব্যের থেকে সিয়ামকে গুরুত্ব দিল বেশি। সিয়ামকে তাহলে ঠিক বলেছে, কুহুই সিয়ামকে আশকারা দিচ্ছিল। কুহুই চাই সিয়াম ওর প্রেমে পড়ুক। সবকিছু কুহু চাইছিল বলেই হচ্ছিল। অস্ফুট একবার কি বলতে চাইলো জানো? কুহু, আমি ওর। কুহু এবার সিয়ামকে তুলতে তুলতে ঘেন্নার দৃষ্টি দিল কাব্যের দিকে। কাব্য সেটাও দেখলো পরপর। কাব্য যা বলতে চাচ্ছিল আর বলতে পারে না। চোখ বুঝে লম্বা শ্বাস ফেললো আর তাকালো না কুহুর দিকে একবারের জন্যেও। কুহু সিয়ামকে নিয়ে কাব্যের পাশ কাটিয়ে চলে গেল। একবারের জন্যেও কাব্যের ব্যথা দেখলো না। কাব্যকে নিয়ে ভাবলো না কাব্যের, আর পিছনে দেখলো না। ও পাথরের মতো নিজের পায়ের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। ওর হাত থেকে ভিজে যাচ্ছে। ওর ওদিকে খেয়ালটুকু নেই। মাথায় ঘুরছে কুহুর ওই ঘেন্নার দৃষ্টি, কুহুর ওই কথাগুলো, সিয়ামের প্রতি কুহুর দরদ। সবটাই মারাত্মক বিষ লাগছে কাব্যের কাছে এখন। তানিম হঠাৎ কোথা থেকে দৌড়ে এলো। এসেই কাব্যের সামনে দাঁড়িয়ে কিছু বলল। কাব্য ওটাও শুনতে পেল না। ও পাথরের মতো নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। ওর চোখে মুখে ভাসছে কুহু সিয়ামকে নিয়ে হসপিটালে গেছে। কুহু সিয়ামের জন্য চিন্তিত হয়েছে, কাব্যকে শাসিয়েছে। সবটাই সিয়ামের জন্যে, কাব্যের জন্যে কিছু না, কিচ্ছু না। তানিম কথা বলতে বলতে হঠাৎ কাব্যের হাতের দিকে চোখ গেল। সম্পূর্ণ কেটে গেছে কাব্যের হাত। তানিম এইবার ততক্ষণে আটকে উঠে দ্রুত কাব্যের হাত চেপে ধরে আতঙ্কিত গলায় বলল, ইয়া মাবুদ, তোর হাত থেকে তো রক্ত পড়ছে। কাব্য, এই কাব্য, আরে রুমাল আছে কারো কাছে? দ্রুত দাও। একজন রুমাল এগিয়ে দিতেই তানিম কাব্যের হাত বেঁধে ফেলল। কাব্য প্রাণহীন দৃষ্টিতে নিজের হাতে তানিমের রুমাল বাঁধা দেখল। তানিম তো ওকে ভালোবেসে বন্ধু বলে খেয়াল করে রক্তে ভেজা হাতে রুমাল বেঁধেছে। কুহু নিশ্চয়ই সিয়ামকে ভালোবেসেই রুমাল দিয়ে নাকের রক্ত পড়া বন্ধ করেছে। কাব্য চোখ বুজে ছোট করে শ্বাস ফেলল, আবার চোখটা খুলে তাকালো। ওর চোখ লাল হয়ে আছে, রক্তিম যেন ওই চোখ থেকেও এইবার রক্ত ঝরবে। তানিম দ্রুত তারপর কাব্যকে পাশের ফার্মেসিতে নিয়ে গেল ব্যান্ডেজ করাতে। কাব্য পুরোটা সময় চুপচাপ ছিল। ওর মাথায় এখনো ঢুকছে না কুহু সত্যিই সিয়ামের জন্য ফল করেছে। কুহুর ওই দৃষ্টি, ওই দরদ, ওরা তো ভালোবাসাই ছিল। অর্থাৎ কুহু সিয়ামকে ভালোবেসে ফেলেছে। কুহুর কোথাও যেন কাব্যের স্থান নেই। ঠিক এই জন্যই কুহু আর কাব্যকে দুই চোখে দেখতে পারে না। কুহু এখন পস্তাচ্ছে। হয়তোবা ভাবছে কেন কাব্যকে বলেছে ও সেদিন ভালোবাসার কথা। অথচ কাব্যের প্রতি ওর তো কোনো অনুভূতিই ছিল না, সবটাই ইনফ্যাচুয়েশন ছিল। কুহু আজ বুঝেছে সেটা। তবে আজ কুহু বুঝেছে, কিন্তু কাব্য ও তো বুঝতে চাইছে না এসব। ওর অবচেতন মন মানতে নারাজ কুহু কাউকে ভালোবাসতেও পারে। কাব্যের হাতে ড্রেসিং শেষ করে এবার। এতক্ষণে তানিম কাব্যের দিকে তাকালো। কাব্যের দিকে চেয়ে সরাসরি জিজ্ঞেস করলো, এইবার বল কেসটা কি? কে জন্য করলে এসব? সত্য বলবি, না হলে ঘুষি দিয়ে তোমার মুখের নকশা বদলাই দিমো। কাব্য তানিমের দিকে তাকালো, কেমন প্রাণহীন ওই দৃষ্টি। তানিম হয়তোবা একটু ভরকালো। কাব্য এবার হঠাৎ বলে বসল। কুহু সিয়ামকে ভালোবাসে। তানিম প্রথমে বোঝেনি কাব্য কি বলেছে। ও কাব্যের দিকে চেয়ে পরপর মাথা ঝাঁকালো। কে কাকে ভালোবাসো? কাব্য এবার গলা খাকারি দিল, একটা ঢোক গিলে ম্লান গলায় বলল, কুহু সিয়ামকে ভালোবাসে। তানিম প্রথমে বোঝেনি কাব্য কি বলছে। ও কাব্যের দিকে চেয়ে পরপর অবুঝ নাদান গলায় মাথা ঝাঁকালো। কে কাকে ভালোবাসে? কাব্য এবার গলা খাকারি দিল, একটা ঢোক গিলে ম্লান গলায় জবাবে উত্তর দিল। কুহু সিয়ামকে ভালোবাসে। কাব্যের এমন একটা উত্তরে তানিম সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে ফেলল। চোখ ছোট ছোট করে তাকালো কাব্যের ম্লান শুকনো পাতার খসখসে মুখটার দিকে। কাব্যের চোখ তখন অন্যমনস্ক। ও খেয়াল করেনি তখনও যে এই মাত্র থেকে মিস্টার তানিম ওকে সন্দেহ করতে শুরু করেছে। কাব্য পায়ের জুতোর দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে সে রয়েছে। তানিম সেভাবেই ভ্রু কুঁচকে সন্দেহ কণ্ঠে কাব্যকে যাচাই করার জন্য চোখ ছোট করে হঠাৎ বলল, তো তোর কি তাতে? পরপর মাথা তুলে কাব্য বিরক্ত হয়ে তাকালো তানিমের দিকে। তানিমের প্রশ্ন ওর পছন্দ হয়নি সম্ভবত। কাব্য খেপে উঠে জবাব দিল, আমার কি মানে? সিয়াম ওকে ট্র্যাপে ফেলেছে, আর আমার কিছু না বলছিস?
তানিম কাব্যের এমন উত্তরটাই আশা করেছিল। ও ডোন্ট কেয়ার একটা ভাব ধরে যেন কিছুই হয়নি সেভাবে বলল, কুহু ফল করেছে কারো জন্যে, দ্যাটস গ্রেট, অ্যাকচুয়ালি দ্যাটস রিয়েলি গ্রেট। তুই তো বেঁচে যাবি, তোর তো পিছু ছেড়ে গেছে, রাইট? বাজে বকা বন্ধ কর। আমি কবে বলেছি আমি কুহুর থেকে পিছু ছাড়াতে চাইছি? কাব্য এইবার মহা বিরক্ত কণ্ঠে বলল। তানিমের হেয়ারই ওর ভালো লাগছে না বোধহয়। কাব্যের চোখ মুখ কুঁচকে রয়েছে, যেন একটা ছোট বাচ্চার থেকে তার কোনো প্রিয় খেলনা হাতিয়ে নেওয়া হয়েছে। ছোট বাচ্চাটা এখন সেটার বিচার চাইতে এসেছে। কাব্যের মহা বিরক্ত চোখ মুখ কুঁচকে তাকানো দেখে তানিমের হঠাৎ বড্ড হাসি পাচ্ছে। ওর ভেতরটা ফেটে হাসি উপচে আসছে। কাব্য দেখতে যা মারাত্মক দেখাচ্ছে না এখন, খুব সামনাসামনি দেখলে নির্ঘাত কাব্যের প্রতি আরও একবার ফল করত। আহারে বেচারাটা। কুহু কাব্য এই দুটোর মধ্যে আসলে চলছেটা কি? কুহু পানি থেকে আগুন হয়ে গেছে, আর কাব্য সে তো জ্বলন্ত অগ্নিকুণ্ড বনে গেছে, জ্বলছে অথচ স্বীকার করবেই না। চাই সে জ্বলে পুড়ে ছাই হোক। গল্পটা হচ্ছে এখন একজন প্রেমে পড়েছে, অন্যজন সেই বুক ভরা প্রেম ফিরিয়ে দিয়েছে, আর এখন যখন সেই ছেলে অন্যের জন্যে ঝুঁকেছে তখন সেই ফিরিয়ে দেওয়া ছেলের জ্বলছে। বিধাতার কি লীলা খেলা। তানিম এবার হাসি আটকে রাখতে না পেরে হেসেই ফেলল শেষ অবধি। ওর হাসির আওয়াজ কাব্যের কানে যেতেই কাব্য ভ্রু কুচকে তাকালো। বোকার মতো হাসছিস কেন? সিরিয়াস কথা বলছি না আমি? সঙ্গে সঙ্গে তানিম হাসি গিলে ফেলে মুখটা থমথমে রাখার চেষ্টা করে বলল। সরি, আর হাসবো না। কাব্য টেবিলের মধ্যে আঙুল দিয়ে টোকা দিতে দিতে অন্যদিকে চেয়ে মারাত্মক গম্ভীর গলায় কিছু একটা গভীর মন দিয়ে ভাবতে ভাবতে বলল। কুহু কি করছে নিজেও জানে না। সিয়াম ভালো ছেলে না, আর ওই ছাগলটা এটা বুঝতেই পারছে না। শি ইজ অন ট্র্যাপ ম্যান। কুহুকে যে আমি বোঝাবো সেই উপায়ও নেই। হোয়াট শুড আই ডু নাও? তানিম এবার নিজেকে গুরু গম্ভীর বানালো। কাব্যের দিকে একটু ঝুঁকে এসে কাব্যের মতোই জুতোটিকে চেয়ে থেকে নিচু গলায় বলল। এইবার তো তুই এখন কি করতে চাইছিস? ওই সিনেমার মতো কুহুকে বিয়ে করে শ্যামকে ওর লাইফ থেকে সরিয়ে দিবি? হঠাৎ কাব্য মাথা তুলে কিছুক্ষণ তাকালো তানিমের দিকে। কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থেকে তানিম ভ্রু নাচাতেই কাব্য চোখ সরিয়ে পরপর অন্যদিকে চেয়ে বিড়বিড় করল। পসিবল হলে তো তাই করতাম। তানিম ভ্রু নাচিয়ে কাব্যকে দেখছিল। ওর এক একটা এক্সপ্রেশন সূক্ষ্ম চোখে নিরীক্ষা করছিল সম্ভবত। কাব্য পরপর তানিমের দিকে চেয়ে রাগ নিয়ে বলল। আই উইল কিডন্যাপ দিস বাস্টার্ড তানিম। ও কুহুকে কোন নজরে দেখে ওইটা ওই মাথা মোটা কুহু না বুঝলেও আমি বুঝি। হাল ছেড়ে দিল তানিম। আর শক্তি নেই ধৈর্য ধরে রাখার। সিয়ামের নামে বদনাম করলে নিশ্চয়ই সিয়াম খারাপ হয়ে যাবে না? সিয়াম বদলেছে কিনা তানিম জানে না, কিন্তু এই সিয়াম নামক আপদটাই পারে কুহু কাব্যকে এক করে দিতে। তানিম ওর প্ল্যান কাজে লাগাবে এইবার। আজ অব্দি মাস্টার মাইন্ড তানিমের প্ল্যান কখনো ফ্লপ খায়নি, একেবারে এবারেও তাই হবে। তানিম এবার মেরুদণ্ড সোজা করে বসল। কাব্যের দিকে সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে সরাসরি আগে পিছে কিছু না বলেই বলে বসল। কাব্য, তুই জেলাস? প্লিজ এটা মেনে নে। আবার উল্টাপাল্টা বকছে এই ছাগল। গড সেভ মি ফ্রম হিম প্লিজ। কাব্য অতিষ্ঠ গলায় দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে চেয়ে দোয়া করে তানিমের দিকে বিরক্ত হয়ে তাকালো। এই তানিমের মাথাটা গেছে একদম। তানিম কাব্যের গায়ে হাত রাখলো, ওর হাত ধরে ঝাঁকিয়ে বলতে লাগলো। ইউ আর ইন লাভ কাব্য, যতই অস্বীকার করিস কিন্তু এটাই সত্য। কাব্য এবার বিরক্ত হয়ে তানিমের হাত ওর বাহু থেকে সরিয়ে দিল। এইবার নিজে তানিমের হাত ধরে যেমন হুঁশে ফিরিয়ে আনছে এমন করে বলল। হুঁশে আয়। এখানে আমি কোনো রোমান্টিক সিনের কথা বলছি না যে আমার লাভের কথা এখানে আসবে। আমি সিয়ামকে খুন করার কথা বলছি তোকে। ড্যাম! তানিম কাব্যের হাত ওর হাত থেকে ছাড়িয়ে দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল। কিন্তু আমি সেটাই দেখতে পাচ্ছি, তুই আসলে একটা গাধা রাম ছাগল। তোর জায়গা আমি থাকলে আমি বুঝিয়ে নিতাম কোনটা রাগ আর কোনটা জের আছে। গালি দেওয়াতে কাব্য রেগে গেল সম্ভবত। তানিম ওই চাহনি দেখে গলা খাকারি দিয়ে মেজাজ সামনে বলে গেল। কুহু কাউকে ভালোবাসতেই পারে কাব্য। তুই তো বলেছিস ও কাউকে ভালোবাসে বললে তুই নিজে ওদের বিয়ে দিয়ে দিবি, বলিসনি? বলেছি, বাট সেটা সিয়াম না অবশ্যই। কাব্য সাফাই গাইল, অথচ অতিষ্ঠ ভঙ্গিতে যেন নিজের কথাতে নিজেই ফেসে যাচ্ছে। তানিম এবার সিরিয়াস হয়ে সিয়ামের নামে ইচ্ছে করেই ভালো কথা বাড়িয়ে বাড়িয়ে কাব্যকে শুনিয়ে শুনিয়ে বলল।
সিয়াম কুহুকে নিয়ে এবার সিরিয়াস কাব্য। ওর বন্ধু নাদিম আছে না, ওর থেকে শুনলাম সিয়াম মেবি খুব দ্রুত কুহুকে প্রপোজ করবে। কুহু না রাজি হলে সোজা আঙ্কেলের কাছে, কুহুর বাবার কাছে ওর বাবা প্রস্তাব নিয়ে যাবেন বলেছে। মানে এই মুহূর্তে সিয়ামের কুহুর প্রতি স্ট্রং ফিলিংস আছে। একটা ছেলে নিশ্চয়ই না জেনে শুনেই শিওর না হয়ে বিয়ে অবধি ভাবতে পারে না। সেটা তো তুই আরও ভালো জানবে, তুইও তো কুহুকে এই জন্যই ফিরিয়ে দিয়েছিলে। পুরো কথা কাব্য কেমন চোখে যেন শুনেই গেল শুধু। কাব্য চুপ করে তাকিয়ে রইল স্রেফ তানিমের দিকে। শেষের কথাতে পরপর অস্ফুটে নিচু গলায় বলে, চাচ্চু সিয়ামকে মানবেন না? কেন? শ্যাম তোদের মতোই বিত্তশালী, ওর বংশ ভালো, ওরা খানদানি বংশের, সব তো ঠিকই আছে। এক্সপ্লেইন কর, মানবে না কেন? তানিম আত্মবিশ্বাসী কণ্ঠে ভ্রু ওচালো। কাব্যকেও আজ ছাগল থেকে প্রেমে পাগল করবে, এটাই বৃদ্ধ বদ্ধমূল ধারণা তানিমে। কাব্যের সম্ভবত এবার লাগছে বুকে, হয়তোবা কোথাও না কোথাও ভয়ই হচ্ছে। যদি মেনে নেন চাচ্ছু, কুহু চলে যাবে সিদ্দিক বাড়ি থেকে। সিদ্দিক বাড়িতে কাব্য কিভাবে দেখবে কুহুর চলে? পরপর কাব্য মাথা ঝাঁকালো, এবার তানিমের দিকে তাকালো, স্বাভাবিক গলায় বলল, কারণ ওখানে কুহু অ্যাডজাস্ট করতে পারবে না। কুহুকে সামলানোর ক্ষমতা সমান নেই, তাই। বিয়ের পর সব মেয়ে অ্যাডজাস্ট করা শিখে যায় কাব্য। তুই কুহুকে রিজেক্ট করার পর তো ও ঠিকই অ্যাডজাস্ট করে ফেলেছে, তোকে মনে রেখেছে। আর তানিম খোঁচাচ্ছে যেন। কাব্য তানিমের দিকে তাকিয়ে উঠল। ওর বিশ্বাস করতে কষ্ট হলে এটাই সত্যি যে কুহু আগে কাব্যকে ছাড়া কিছুই বুঝতো না, সেই কুহু এখন কাব্যের ছায়াও মারাতে চায় না। কাব্যকে চুপচাপ দেখে তানিম ভালো করে চোখ ছোট করে কাব্যকে দেখতে লাগলো। টনিকটা কি কাজে দিয়েছে? সম্ভবত দিয়েছে। তানিম এবার একটু থেমে বলতে লাগলো, কুহু বদলে গেছে কাব্য। তোর আগের গুলুমুলু হাসি খুশি কুহু আর আগের মতো নেই, ও পুরোটাই বদলে গেছে। আঙ্কেল বললে ও তোকে ভুলে শ্যামকে বিয়ে করতে দুবার ভাববে না কাব্য। এখনই ওর পাশে তোর শ্যামকে সহ্য হচ্ছে না, তখন কিভাবে সহ্য করবে? কুহু শ্যামের বাচ্চার মা হবে, যে পাগলামিও তোর জন্য করতো সেটা তখন শ্যামের জন্যে। তানিমকে বাকি কথা বলতে বা না দিয়ে কাব্য চেঁচিয়ে একসাথে বলে উঠল। স্টপ, ওকে স্টপ রাইট দেয়ার। কাব্য জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। ও অস্থির সেটা বোঝে তানিম। হয়তোবা তানিমের এখন দুঃখ লাগে। ভালোবাসা জিনিসটা আর কেউ না বুঝুক, তানিম বোঝে ভালোই। শখের মানুষকে অন্য কারোর সাথে দেখা যায় না কখনোই। তানিম তাই চায় না কাব্য পস্তাক। কাব্যের সামনে ও শখের মানুষ অন্য কাউকে নিয়ে মেতে থাকুক। কাব্য সহ্য করতে পারবে না সেটা। কাব্যের সেই জোর নেই। তানিম এবার ছোট শ্বাস ফেলে বলল, শেষ একটা কথা বলি কাব্য, তুই যদি কুহুকে ভালো না বেশি থাকিস তাহলে প্লিজ ওকে মুভ অন করতে দে। শ্যাম যদি ওকে ভালোবেসে থাকে বাঁচতে দে। খামোকা মেয়েটার জীবনে নিজে থেকে আর প্রবলেম ক্রিয়েট করিস না। ও মুভ অন করে ফেলেছে, ওকে হেল্প কর, কারণ ওর এসবের পেছনে দায়টা কিন্তু তোর কাব্য। কাব্য চুপচাপ মাথায় নিচু করে রেখেছে, হাত মুষ্টিবদ্ধ করে টেবিলের ওপর চেপে ধরা। কিছু মুখে বলছে না, শুধু শ্বাস ফেলছে অস্থির ভঙ্গিতে। তানিম একবার কাব্যের মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকিয়ে দেখল, তারপর উঠে গেল চেয়ার থেকে। চলে যাবার আগে মাথাটা নিচু করে থাকা কাব্যের দিকে চেয়ে শেষবারের ন্যায় আবার বলে গেল, আমার কথাটা ভেবে দেখিস কাব্য, অলরেডি অনেক প্ল্যান্ডার করে ফেলেছিস, এইবার থেকে আর না দোস্ত। কাব্য উত্তর দিল না, চুপ করে রইল স্রেফ। তানিম ফার্মেসির বিল মেটাতে চলে গেল কাব্যকে ওভাবে রেখেই। জাফরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, দুপুর 12:30। লেকচার আজকের মতো সব শেষ হওয়াতে উর্মি ওর দুজন বান্ধবীদের পাশে বসে আড্ডা দিচ্ছিল। বলা বাহুল্য, উর্মির আজ এই অবস্থার জন্য ওর দুই বান্ধবী কিছুটা হলেও দায়ী। উর্মি হাসতে হাসতে বলছিল কাব্যকে ও কিভাবে চালাচ্ছে, বেচারা পিছু ছাড়াতেই পারছে উর্মি। ব্রেকআপ বললেই কি ব্রেকআপ হয়ে যায় নাকি? বয়ফ্রেন্ড হিসেবে কাব্যের উর্মির মতো মেয়েকে সেভারে দেওয়ার সাহস হয় কি করে? কি কমতি আছে ওর মাঝে? পুরো ক্লাসের মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে কিনা একটা ছেলে থেকে রিজেক্টেড হবে? হাউ ফানি! উর্মিকে এসব কথা বলার সময় আজ তো এক মানসিক ভারসাম্যহীনের মতো দেখাচ্ছিল। উর্মিকে লাই দিতে, ওকে আরো উস্কে দিতে পাশ থেকে উর্বশী বলে উঠল, কাব্যকে দেখলাম আজ মারতে গেছিল সিয়ামকে, তাও কিনা ওই কুহু মেয়েটার জন্যই। জানিস তুই এই খবর? কুহু শব্দটা উর্বশী একটু টেনে টেনেই বলল উর্মিকে উস্কে দেবার জন্য। উর্মির সঙ্গে সঙ্গে ভ্রু বাঁকিয়ে তাকালো উর্বশীর দিকে। উর্বশী ওই চাহনি দেখে বাঁকা হেসে বলল,
কি? ওভাবে কি দেখাস? ভিডিও আছে আমার কাছে, দেখবি? উর্মি ভ্রু নাচিয়ে তাকাতেই উর্বশী ফোনে ভিডিও বের করে দেখালো উর্মিকে। ভিডিও যত এগোচ্ছে উর্মির রাগ ততই বেড়ে যাচ্ছে তরতর করে। ভিডিওতে কাব্য কুহুর নাম ধরে ধরে ক্রমাগত মেরে যাচ্ছে স্টিক দিয়ে সিয়ামকে। যতটুকু বুঝতে পারলো সিয়াম কুহুকে ভালোবাসে বলেই কাব্যর যত প্রবলেম। উর্মির রাগ বেড়েই যাচ্ছে। ও ঠাস করে উর্বশীর ফোনটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলবে ফ্লোরে। তার আগেই উর্বশী লোফে নিল ওর ফোন। নতুন আইফোন বেবস, তোমার কাব্য বিবির রাগ এটাতে ঝাড়িস না অন্তত। উর্মি চোখ রক্তিম করে তাকালো উর্বশীর দিকে। ওর চাহনি দেখে উর্বশী উর্মির দিকে তাকিয়ে আশপাশ দেখে তারপর নিচু গলায় বলল, উর্মি, এটাই কিন্তু সুযোগ কাব্যকে কুকুর থেকে দূরে সরিয়ে সিএমের গাড়ি ফেলে দেওয়া। ব্যাস, উর্মির মাথায় যা বুদ্ধি খারাপ খেলে গেল। বরাবরের মতোই উর্মি ব্রেভ স্টুডেন্ট, ওর রেজাল্টস টপ নচ। তবে এই ট্যালেন্টগুলো বরাবরের মতো ভুল জায়গায় কাজে লাগাচ্ছে। বলা হয় সাইকো পাগল মানুষদের রাগ উঠলে নাকি মস্তিষ্ক অনেক দুর্দান্ত কাজ করে। তখন নতুন নতুন আইডিয়া, ধারণা ওদের মাথাতে আসতেই থাকে, যা একজন স্বাভাবিক মানুষের মাথায় সহজে কিন্তু আসে না। উর্মির বেলাতেও তাই। এবারও একটা প্ল্যান ঠিক সাজিয়ে নিল ও। একটা প্ল্যান, একটা ছক। উর্মি ভেবেছিল এই প্ল্যান কুহুকে কাব্যের থেকে দূরে সরিয়ে দেবে, কিন্তু না, প্ল্যান অনুযায়ী বিষয়টা ঠিক সেটা হয়নি। হয়েছে ওর উল্টোটা। কাব্য কুহুর জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিয়েছে। তাদের এই জীবনের সবচেয়ে বড় শত্রু উর্মি শেখদার। উর্মির ভাবনা মাথায় আসা মাত্রই হঠাৎ চেয়ার থেকে উঠে গেল। ব্যাগটা টেবিলের ওপর থেকে কাঁধে নিতেই উর্বশী ওর হাত চেপে ধরল সাথে সাথে। কোথায় যাচ্ছিস? উর্মি একটু হাসলো সেলফ। হাসলে ওকে মারাত্মক সুন্দর দেখায়। হয়তোবা এই জন্যই কাব্য আজ থেকে 5 বছর আগে যখন ওর 20 বছর ছিল তখন জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছিল, যার মাসুর ওকে এখনও গুনতে হচ্ছে ওকে কি নিষ্ঠুর ভাবে। উর্মি হালকা হেসে উর্বশীর চুল এলোমেলো করে দিয়ে বলল, গোলমাল ঘটনাকে আরও একটু মশলা মিশিয়ে দিয়ে আসি। বস তুই, আমি আম কামিং। কুহু সবাই লেকচার ক্লাস করে বেরিয়েছে। আজ শার্লিন আসেনি, ও লাস্ট ক্লাসে অ্যাটেন্ড করবে শুধু। একটু অসুস্থ বোধ করছে নাকিও, তাই কুহু আজ একটা ক্লাস করেছে সবটা। সকাল 9টা থেকে ক্লাস করে শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছিল। ভেবেছিল এবার একটু রেস্টরুমে জিরিয়ে নেবে, অথচ মরার ওপর খাড়ার ঘা হয়ে ক্লাস থেকে বেরোতেই কুহুর সামনে এসে ভূতগ্রস্তের ন্যায় শটানে এসে হঠাৎ দাঁড়িয়ে গেল উর্মি। কুহু আচমকা পা থামিয়ে কিছুটা শুরুতে ভরকাল, পরপর মুখ শক্ত করে সরাসরি জিজ্ঞেস করে উঠল। কি চাই? উর্মি একটু টেনে টেনে হেসে হেসে বলল, আপাতত তো তোমাকে একটু দেখতে এলাম। কাব্য বলল তুমি নাকি ওর ভার্সিটিতে অ্যাডমিট হয়েছো। কাব্যের পিছু নিতে নিতে এত দূর অবধি চলে এলে। বেচারা ভার্সিটিতে এসেও দুঃখ দণ্ড রক্ষে পেল না। কুহু ভ্রু কুচকে পুরো কথাটা মন দিয়ে শুনল, পরপর সামান্য হেসে চোখ মুখ শক্ত করে বলল, বলা হয়ে গেছে, ডান। এবার সাইড দিন যাব আমি, দেরি হচ্ছে আমার। বলে কুহু পাশ কাটিয়ে চলে আসবে, তার আগেই উর্মি ওর পথ রোধ করলো সাথে সাথেই। কুহু আটকে গেল। উর্মি এবার সামান্য হেসে বলল, আরে কিসের এত তাড়া তোমার? কাব্য এখন ফুটবল ক্লাবে আছে, দেখা করাই অ্যালাউ না প্র্যাকটিস টাইমে। আজ তো ম্যাচ আছে ওদের, জানো না? কাব্য হয়তো তোমাকে বলেনি না। কুহু ব্যাগটা ঠিক করলো, তারপর মহা বিরক্ত হয়ে হাসি হাসি মুখ করে জবাবে বলল, আপনার কাব্যের কাছে আপনিই যান, আমার কাজ আছে। আর তার কাছে যাওয়া ছাড়াও লাইফে অনেক কাজ থাকে আমার। উর্মি এবার টোন চেঞ্জ করে ফেললো, শাসিয়ে বলে উঠল, তাই নাকি? কাব্য তো আমাকে বলল তুমি ওর সাথে অন্যের বাসর রাতে প্ল্যান এক্সচেঞ্জ করো। কাব্যের জন্যই তার ফেভারিট করলা ভাজি করে ওর ঘরে দিয়ে আসে। আসলে ইউ আর স্টিল সো অপসেট উইথ হিম, রাইট বাচ্চা? উর্মি হালকা হাসলো এই পর্যায়ে। কুহু রীতিমতো তাজ্জব হয়ে গেল ও হতভম্ব হয়ে উর্মির হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে রইল। কাব্য ভাই এগুলো বলেন উর্মি আপুকে? আর কতটা নিচে নামবে নুরি? কুহু প্ল্যান করার জন্য স্রেফ সেদিনই কাব্যের সাথে কথা বলেছিল, না হলে সাধারণত কুহু কথা বলা তো দূর, কাব্যের মুখোমুখি অব্দি হয় না। কাব্য ভাই এই কথাটা কত ম্যান ইগোর সাথে গর্ব করে শেয়ার করেন উর্মি আপুর সাথে। ছি, লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে কুহু এখন। ওনার সাথে কথা বলার থেকে আজ থেকে কুহু একটা পশুর সাথে কথা বলা প্রেফার করবে বেশি।
কাব্যের প্রতি রাগে গা জ্বলে যাচ্ছে কুহুর। বুকের ভেতর কেমন যেন একটা করছিল কুহুর চোখ বোধহয় টলমল করছিল। কাব্যের থেকে আঘাত পেয়ে, রিজেকশন পেয়ে সরিয়ে এসেছিল কুহু। তারপরও এই লোক ওর সাথে ছোট ঘটনা নিয়ে দেখা করা, কথা বলাটাকে উর্মি আপুর সাথে হাইলাইট করে উল্লেখ করেন। কুহু সেদিন স্রেফ কয়েকটা কথা কাব্যের সাথে, সেটাও কাব্য ভাইয়ের ব্যঙ্গ করে উর্মি আপুকে বলা লাগলো। কুহুর জোরে একটা শ্বাস ফেলল। ও কাঁদবে না, নিজেকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙবে না কুহু। তাই পর মুহূর্তে ও নিজেকে সামলে শ্বাস চেপে রেখে মুখ শক্ত করে বলল, কি চাই আপনার? শান্তি দিচ্ছেন না কেন আমায়? এভাবে আপনি আমায় হ্যারাস করতে পারেন না। উর্মি এবার সোজা হয়ে দাঁড়ালো। কুহুর কাঁধ সমান চুল একবার হাত দিয়ে দেখতেই কুহু সরে গেল। পরপর উর্মি চোখ মুখ শক্ত করে বলল, আমি চাই তুমি কাব্যের সাথে সব কিছু শেষ করে ফেলো, ওর সাথে আর দেখা না করো। লাইফে এত অর্থলেস তুমি? রিয়েলি? একটাও ছেলে তোমাকে পছন্দ করে না নিজের জন্যে? এই জন্য কি ঘরে যা পেয়েছো সেটার জন্যই কাব্যের পিছনে ঘুরছুটছ? দেখো, এই ভার্সিটি প্রায় সবার বয়ফ্রেন্ড আছে। কারোর ক্রাশও আছে, কারোর আবার সিক্রেট চয়েস আছে। তোমার কি আছে? হ্যাঁ, কি আছে তোমাকে এখানে যে ঠিক তোমাকে পছন্দ করবে? লোক কেউ নেই বাচ্চা। তুমি আসলে সুন্দরী না, দেখতে প্রচণ্ড বিচ্ছিরি, স্টাইলও জানো না, স্ট্যান্ডার্ডও নেই। এই জন্য বোধ হয় কাব্য তোমাকে পছন্দ করেনি। ও তো জানে তুমি কতটা ভ্যালুলেস। জানো, কাব্য না সেদিন এটাই বলেছিল আমাকে। ও তো ভাই খুব হাসছিল এটা বলে যে তুমি কতটা ড্যালুলুতে ভুগো। হাউ ফানি! জানো, তুমি আমাদের কথা বলার একটা টিস সিম্পল। আমরা এই টিট স্লিমটা করতে ভীষণ এনজয় করি। আমি কতবার ওকে বললাম তোমাকে বলে দিতে সরাসরি এসব, অথচ কাব্য বেচারা মুখেও বলতে পারছে না এটা তোমাকে। চাচাতো বোন হও কি না, কষ্ট পেলে যদি বিচার দিয়ে বসো। কুহু নির্নিমেষ তাকিয়ে রইল উর্মির দিকে। ও একটা টি কাব্য ভাইয়ের কাছে স্রেফ গসিপ করার একটা টপিক মাত্র। কাব্য ভাই আসলেই মনে করেন কুহু ভ্যালুলেস? কাব্য ভাই ছাড়া ওর কাউকে মুগ্ধ করার ক্ষমতা নেই? সত্যি তিনি এটা মনে করেন? এই পুরো ভার্সিটিতে ও একমাত্র বিচ্ছিরি বলেই কেউ ওকে পছন্দ করে না? কাব্য ভাই কি আদৌ জানেন কুহুর মেসেজ রিকোয়েস্টে রোজ কত ছেড়ে ইনিয়ে বিনিয়ে আসে একটু পাত্তা পাবার জন্যে? কুহুদের দেখেও না চোখ তুলে একবার, সেটাকে কাব্য ভাই ওর চেহারার মধ্যে কমতি আছে ভেবেছেন? কুহু চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ। উর্মির দিকে পরপর শ্বাস আটকে ঠোঁট ভেঙে কান্না আসার আগেই আলগোছে পাশ কেটে চলে এলো উর্মি থেকে। ওর উর্মিকে বলার মতো কিছু নেই আজ। উর্মি পেছন থেকে হাসতে লাগলো। উর্মি এবার সিয়ামের কাছে গেল। এবার আসতো টোপের পালা। আজ তো কাব্যকে একটা সারপ্রাইজ দেবে উর্মি, কাব্যের জীবনের সেরা সারপ্রাইজ। কুহু ধীরে ধীরে করিডোর দিয়ে হাঁটছিল। আশেপাশের মানুষ ওকে ডিঙিয়ে আগে চলে যাচ্ছে, অথচ কুহু যেন হাঁটতেই পারছে না। ওর শক্তি সব যেন খুইয়েছে। হঠাৎ হাঁটার মধ্যে কুহু একজনের সাথে ধাক্কা খেল। ছেলেটা সরি বলে সরে গেল পরপর। কুহু ওই ছেলের দিকে তাকালো। ছেলেটা মুখ ঘুরিয়ে চলে যেতেই কুহু ছোট একটা শ্বাস ফেলল। কুহু আনমনে পুরো ভার্সিটিতে থাকা প্রত্যেকটা স্টুডেন্টকে দেখল ভীষণ নিখুঁতভাবে। কুহুর চোখ এদিকে ওদিকে ক্লান্ত ভঙ্গিতে ঘুরছে। কুহু দেখে যাচ্ছে সবাই খুশি এখানে, সবার জীবনে ভালো থাকার মতো মানুষ আছে। কুহুর কিসের কমতি? ওরও তো আছে ভালো থাকার মতো এক ঝাঁক মানুষ। তবুও কোথাও না কোথাও ওর আজ বড্ড একা লাগছে, ভীষণ ইনসিকিউর লাগছে। মনে হচ্ছে যেন কুহুর কেউ নেই এক পৃথিবীতে। ও একা, সম্পূর্ণ একা একটা ফিনিক্স পাখি নেয় ঘুরছে শুধু লাঠিমের নেয়। জীবনে এক কাব্য ভাইকে কুহু মন থেকে চেয়েছিল, আর আজ সেই কাব্য ভাই ওকে কোথায় এনে দাঁড় করিয়ে রেখেছেন। কুহু নিজেকে একবার দেখলো আগাগোড়া। কাব্য ভাই ওকে এতটা অপছন্দ করেন, ওকে নিয়ে, ওর অনুভূতি নিয়ে এতটা ব্যঙ্গ তামাশা করেন, জানা ছিল না কুহুর। অথচ কুহুর সামনে কেমন ভদ্র মাসুম মানুষ হয়ে থাকেন। দুই মুখোশোনা কাব্য ভাইকে কুহুই একমাত্র চিনতে পারেনি, প্রেমে পড়ে গেছে। এখন সেটার মাসুল এতটা নির্মমভাবে কুহুর ভুগতে হচ্ছে। কুহু আর থাকতে পারল না করিডোরে। দৌড়াতে দৌড়াতে পাগলের মতো এসে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। ও ওয়াশরুমের দরজার সামনে কিছুক্ষণ ওভাবে স্থির দাঁড়িয়ে রইল, একটা পাথরের মূর্তির মতো। যে কোনো মুহূর্তেই কুহু কেঁদে ফেলবে,
কিন্তু ও তো কাঁদতে চায় না, একটুও না। ও তো সামনে নিয়েছে নিজেকে। কার জন্যে কাঁদবে কুহু? কেউ নেই, কারোর যোগ্যতা নেই কুহুর কান্নার কারণ হবার। কুহু কুহু নিজের কাছে অনেক দামি। কেউ ওকে অর্থলেস বলে দিলেই কুহু নিজের কাছে মূল্যহীন হয়ে যাবে না একদম। আর কারোর কাছে ওর নিজের কোনো দাম না থাকলেও ওর নিজের কাছে নিজের একটা সম্মান আছে। কুহু কেন কাঁদবে? কাঁদবে না ও। কুহুর ছোট্ট একটা জীবনের সবচেয়ে বড় পাপ ছিল কাব্য ভাইকে ভালোবাসা, এবং তাকে সেটা জানানো। এই পাপ এখন কি করে মুছবে কুহু? কি করে? শরীর গোসল দিয়ে মুছে ফেললেও মনে হয় দাগ মুছে কি করে? কোনো পদ্ধতি ব্যবহার করে মনের দাগ মোছা যাবে? কার কাছে আছে এই পদ্ধতি? কে সাহায্য করবে কুহুকে? কুহুর বড্ড গলাটা জ্বলছে, একটু কাঁদতে পারলে হয়তো শান্তি মিলত। কিন্তু ও তো কাঁদবে না। নিজেকে দেওয়া প্রমিস ও ভাঙতে পারবে না কখনো। কুহু আয়নার দিকে তাকিয়ে করে একটা শ্বাস ছাড়ল। আয়নায় নিজেকে একবার খুব খুব ভালো করে দেখল। হাত দিয়ে পুরো মুখটা ছুঁয়ে দিতে দিতে ভীষণ বিস্ময় নিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করল, আমি বিচ্ছিরি দেখতে? আমার মধ্যে কোনো সৌন্দর্য নেই? সত্যিই নেই? তাহলে আজ অবধি সেটা কেউ বলল না কেন আমায়? কুহুর এই উত্তরের জবাব আয়নার কাছে যে নেই। কুহু একটা ঢোক গেল। বড্ড আশ্চর্য নিয়ে নিজেকে দেখতে থাকলো আয়নায়। কুহু নিজেকে সামনে নিল। দরকার নেই ওর বাহ্যিক সৌন্দর্যের, অন্তত কাব্য ভাইয়ের মতো ওর মনটা কলুষিত নয়। কুহু নিজেকে সামনে নিল। পরপর ট্যাপ ছেড়ে নাকে মুখে পানি ছিটিয়ে দিতে লাগলো একের পর এক। পুরো জামা ভিজে যাচ্ছে ওর। কুহুর পাগল কুহু সেই খেয়াল নেই। ও অস্থির, ওর হাত কাঁপছে স্পষ্ট। অনেকবার পানির ঝাপটা দিয়ে কুহু আবার আয়নায় তাকালো। ওকে দেখতে মনে হচ্ছে গোসল সেরে ফেলেছে। কুহুর ভেজা মুখটা বোট স্নিগ্ধ লাগছিল। কুহু অনেকক্ষণ নিজের ওই ভেজা মুখের দিকে চেয়ে রইল। পরপর হালকা হাসার চেষ্টা করে দেখলো ওকে কি আসলে বিচ্ছিরি দেখাচ্ছে। আজ থেকে সৌন্দর্য নিয়ে দ্বিধান্বিত কুহু জানে না ওকে হাসতে কেমন দেখাচ্ছে, কারণ আজ অবধি কুহু জানিয়ে এসেছে ওর চেহারা মায়াবী। কেউ বলেনি কুহু দেখতে এত বিচ্ছিরি। হয়তো কেউ মুখের উপর বলে দিতে পারেনি, যেমন পারেননি কাব্য ভাই স্বয়ং। কাব্যের কথা মাথায় আসতেই কুহু মলিন হাসল। আয়নার দিকে তাকিয়ে কুহু চূড়ান্ত বিধ্বস্তের ন্যায় বলে উঠল, আপনি আমার কাছে আর কত নিচে নামতে পারেন কাব্য ভাই? আমিও দেখতে চাই সেটা। বলে কুহু ওড়না ঠিক করে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সিয়াম ওর দিকেই এগোচ্ছে। গায়ে জার্সি আর হাফ প্যান্ট, এক হাতে একটা বাস্কেটবল চেপে রেখেছে গায়ের সঙ্গে। কুহুকে দেখতে পেয়ে সিয়াম কিছুটা দ্রুত এগিয়ে এলো। কুহুকে দেখে থামলো। সিয়াম ভীষণ উচ্ছ্বাস নিয়েই বলল, আরে তুমি এখানে? আমি আসলে তোমাকেই খুঁজছিলাম। কুহু শুকনো হেসে প্রশ্ন করল। কেন? কোনো দরকার? সিয়াম মাথার পেছনটা চুলকে হাতের বাস্কেটবল দেখিয়ে বলল, আজ বাস্কেটবল ফাইনাল রাউন্ডের ম্যাচ আছে। তুমি এলে ট্রফিটা আমরাই পাবো, এটা আমার ধারণা। তো আসবে তুমি? কুহু জবাবে হঠাৎ মলিন হেসে বলল, আমি ভাগ্যবতী নই সিয়াম ভাইয়া। আমার ধারণা আমি এলেই বোধহয় আপনি ট্রফিটা হেরে যাবেন। আমি না গেলেই হয়তো জিতবেন। সিয়াম সাথে সাথে বলে উঠল। হুম, শ্যাম ভাইয়া না, অনলি শ্যাম। কুহু জবাবে কিছু বলল না, শুধু হালকা হাসল। সিয়াম হেসেই বলল, দেন প্রুভ হয়ে যাবে সেটা আজ। স্টেজে প্রথম সারিতে বসে আমার খেলা দেখবে তুমি। পুরোটা দেখতে পেলে ট্রফি না পেলেও তোমাকে লাস্টে একটা সারপ্রাইজ দিব। এটা গিফট আমার এত বোরিং খেলা দেখার জন্য। কুহুর ইচ্ছে ছিল না যেতে, তবুও সিয়ামের জোড়াজড়িতে যাওয়া লাগলো। বাস্কেটবল খেলা চলছে। সিয়াম বাস্কেটবল ড্যাফোডিল হোপমাস্টার দলের ক্যাপ্টেন। ইতিমধ্যেই সিয়ামের বিপক্ষ দল অর্থাৎ ড্যাফোডিল স্কোয়াড দলে 3 পয়েন্টস এগিয়ে আছে। সিয়ামদের দল হারছে। কুহু একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে যাবে দর্শক সারি থেকে প্রস্তুত হলো। হঠাৎ পুরো দর্শক সারি জোরে চিৎকার দিয়ে উঠল। কুহু থেমে গেল আচমকা। উৎসুক দর্শক সারি দেখে পেছন ফিরে তাকিয়ে দেখে সিয়ামদের একটা পয়েন্টস বেড়েছে। সিয়াম বাস্কেটবল হাতে নিয়ে বাউন্স করতে করতে কুহুর দিকে চেয়ে বাঁকা হাসল। অর্থাৎ কুহুকে ভুল প্রমাণিত করবে সিয়াম আজ। পরপর সিয়াম চোখের ইশারায় ওকে দাঁড়াতে বলল দর্শক সারিতে। তাই কুহু না চাইতেই দাঁড়িয়ে খেলা দেখতে থাকলো। এবার যেন খেলার মোড় সম্পূর্ণ ঘুরে গেল। সিয়ামদের দল একের পর এক পয়েন্টস বাড়াচ্ছে। যে দল এতটা পিছিয়ে ছিল সেই দলই এখন জেতার দিকে। কুহু এবার ভীষণ আগ্রহ নিয়ে খেলা দেখতে লাগলো। খেলায় টান টান উত্তেজনা চলছে। সিয়ামের হাতের বাস্কেটবল ও সেটাকে বাউন্স করতে করতে সামনে এগোচ্ছে। ওকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে কতজন খেলোয়াড়।
সিয়াম সেসব তোয়াক্কা না করে এগোচ্ছে। খুবই সিরিয়াস মুখভঙ্গি সিয়ামের, সম্পূর্ণ মনোযোগ ওর এখন খেলাতেই। আশেপাশের দর্শক সারি ভীষণ থ্রিল নিয়ে খেলা দেখছে। সবার মুখেই চিন্তা, আর মাত্র একটা পয়েন্ট, তাহলে ড্যাফোডিল হোপমাস্টার দল অর্থাৎ সিয়ামদের দল জিতে যাবে। কুহু এবার আগ্রহ নিয়ে খেলা দেখছিল, দুহাত মুখের সামনে এনে চোখ মুখ খিচে খেলা দেখছে। কাব্যের ম্যাচ সবেই শেষ হয়েছে, জার্সি এখনও খোলেনি কাব্য। ও এদিক দিয়েই যাচ্ছিল কোথাও। বাস্কেল গ্রাউন্ডে এত লোকের ভিড় দেখে কাব্য থামল। ও দূর থেকেই দেখছে সিয়ামের দল খেলছে, পুরের নাম সিয়ামের দলে। কাব্য দীর্ঘশ্বাস পেল। ও চলে যাবে হঠাৎ শুনে জোরে এক চিৎকার। সিয়ামের দল জিতে গেছে দেখে দর্শক সারিতে উল্লাস বয়ে যাচ্ছে। কাব্যের কান ধরে যাচ্ছে ওদের চিৎকারে। অথচ যখন কাব্যদের দল জিতে তখন এমন করেই দর্শক সারি থেকে চিয়ার সাব শোনা যায়। এখন সিয়ামের সাথে এটা হওয়া দেখে কাব্যের মেজাজ গরম হচ্ছে। ও আঙ্গুল দিয়ে কান পরিষ্কার করলো, বিড়বিড় করলো মেজাজ হারিয়ে। একটা ম্যাচ জিতে মনে হচ্ছে অলিম্পিক জিতে গেছে, বাস্টার্ড একটা। কাব্য আপন মনে গালি দিয়ে চলে যাবে, হঠাৎ একদম আচমকা ওর চোখ গেল দর্শক সারিতে। ওটা ওটা কুহু না? ও সিয়ামের খেলা দেখছিল এতক্ষণ। ও চিৎকার করে সিয়ামের জয়ে। কাব্যের ভ্রু কুচকে গেল সাথে সাথেই। কাব্য জার্সি গায়ে ফুটবলটা এক হাতে চেপে এগোলো ওইদিকে। সিয়ামদের দলকে ট্রফি নিতে ডাকা হয়েছে। সিয়াম ট্রফি গ্রহণ করে ওর দলের কাছে গিয়ে ছবি তুলল। দলের সবাই ট্রফি নিয়ে উল্লাস করবে বলে হুড়োহুড়ি লেগে গেছে এক প্রকার। সিয়াম কাউকেই ট্রফি দিল না, বরং ও ট্রফি হাতে বিচারকদের কিছু বলল। বিচারক মৃদু হেসে সিয়ামকে মাইক ধরিয়ে দিলেন। সিয়াম এক হাতে ভারী ট্রফি, অপর হাতে মাইক নিয়ে সবার সামনে গিয়ে দাঁড়ালো। মাইক হাতে নিয়ে সেটা সুইচ অন করে একবার টেস্টিং করো। হ্যালো, 1 2 3। কুহু কেন যেন হেসে ফেললো সিয়ামের অমন ভঙ্গিতে টেস্টিং করা দেখে। সিয়াম ওই হাসি দেখলো কিছুক্ষণ, পরপর নিজেও কতটা নিচু করে হালকা হাসত। কাব্য তখন মাত্র এসে দাঁড়িয়েছিল ওদের সামনে। কুহুর হাসি, সিয়ামের পাল্টা হাসি দুটোই ওর নজরে এসেছে। কাব্য ভ্রু কুচকে কুহুর সামনে যাবে, তার আগেই হঠাৎ সিয়াম দারুণ স্মার্ট ভঙ্গিতে বলে উঠল। আজকের এই ট্রফি শুধুমাত্র একজনের জন্য ডেডিকেটেড। কাব্য থেমে গেল। পুরো কথাটা শোনার জন্য ঘুরে তাকাতেই দেখে সিয়াম কুহুর দিকে অপলক তাকিয়ে আছে। কাব্য ওই তাকানো দেখে যা বোঝার হয়তো বা তখনই বুঝে ফেলল। সিয়াম এবার মাথা নিচু করে হালকা হেসে আবার মাথা তুলল। পরপর কুহুর দিকে চেয়ে ওর দিকে ট্রফিটা বাড়িয়ে দিয়ে চেঁচিয়ে বলল, মাই লাইফ অফ মাই লাইফ, কুহু আমার লাকি কয়েন। কুহু সঙ্গে সঙ্গে অবাক হয়ে তাকালো সিয়ামের দিকে। কাব্যও হতভম্ব। ও অবাক হয়ে চূড়ান্ত বিস্ময় নিয়ে সিয়ামের দিকে তাকিয়ে পরপর কুহুর দিকে তাকালো। কুহুর হাত থেকে ব্যাগ পড়ে গেছে। দর্শক সারির সবাই কুহুর দিকে চেয়ে চিয়ার সাপ করছে। সিয়ামের পাগলামি দেখে বিচারক দল হাসছেন স্রেফ। সিয়াম আবার ট্রফিটা উঁচু করে ধরল মাথার ওপর। তারপর মাইক ফেলে রেখে গলার জোরে চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে শুনিয়ে বলল, আই লাভ ইউ কুহু, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ, মাই লাকি কয়েন। ইউ আর মাই লাক, ইউ আর মাই ইন্সপিরেশন ফর দিস ট্রফি গার্ল। আই লাভ ইউ মোর দেন এনিথিং। পুরো গ্রাউন্ডে সিয়ামের চিৎকার করে বলা প্রপোজ ভেসে বেড়াচ্ছে। পুরো ভার্সিটির যারাই এই প্রপোজ শুনেছে সবাই এসে ভিড় জমিয়েছে দর্শক সারিতে। সবাই মিলেই কুহুকে একজোটে বলে যাচ্ছে প্রপোজ অ্যাকসেপ্ট করার জন্যে। কাব্য এত সব দেখে ওর মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। ও স্রেফ শ্বাস আটকে কুহুর দিকে চেয়ে রয়েছে। এক বুক আশা নিয়ে কুহু মানবে না সিয়ামকে। কুহু এখনও কাব্যকে ভালোবাসে, সিয়ামকে নিশ্চয়ই না। সিয়াম এত ক্রিঞ্জভাবে প্রপোজ করেছে, কুহুকে কি করে অ্যাকসেপ্ট করবে? এটা কোনো ধরন হলো প্রপোজ করার? কাব্য শ্বাস আটকে রেখে দিয়েছে, বুক ধুকপুক করছে শুধু, হাত কাঁপছিল। ঠিক তখন বিস্ময়ী ফেটে পড়া কুহুর নজর গেল কাব্যের দিকে। কাব্য কেমন একটা চোখে যেন কুহুর দিকেই তখন তাকিয়েছিল। কুহু কাব্যকে দেখল, কাব্যের নজরে নিজেকে দেখল। দুজনের চোখেই চোখে মিলল স্রেফ। কাব্যের চোখে কিছু একটা ছিল, কি সেটা? অনুনয়, নাকি কাতরতা অথবা মানা করতে না পারার, বাধা দিতে না পারার অসহায়তা? কুহু বোঝে না। জেদে রাগে উন্মাদ কুহু তখন শান্ত দৃষ্টিতেই কাব্যের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। সব কিছু ছাপিয়ে কুহুর চোখ গেল কাব্যের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা উর্মির দিকে। উর্মি কাব্যের একটু পেছনে দাঁড়িয়ে বাঁকা হেসে কুহুর দিকে চেয়ে আছে। ওর ঠিক সামনেই কাব্য চোখে মুখে অনুনয় অসহায়তা ফুটিয়ে দাঁড়িয়ে আছে। কুহু অবুঝ, নাদান,
ফের জড়িয়ে গেল উর্মির পাতানো ফাঁদে। কাব্যকে প্রথমবারের মতো ভেঙে চুরে দিল। একদম গোড়া থেকেই কাব্যের দিকে চোয়ালমুখ শক্ত করে তাকালো কুহু। প্রতিশোধে ওই তাকানোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কুহুর ওই এক তাকানোতেই কাব্যের চোখ বদলে গেল। কাব্য এক দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে রইল। ওর বুকটা হঠাৎ বুঝি কাঁপলো একটুখানি, কয়েক ন্যানো সেকেন্ডের জন্যে। কুহু চোখ সরিয়ে ফেললো, অন্যদিকে চেয়ে মুখ লুকিয়ে একটা ঢোকিল, কান্না আটকে ফেললো সাথে সাথে। ওই মানুষকে দেখে দুর্বল হবে না আর, ও দেখিয়ে দেবে ওদের। তা ওদের কুহু ফেলনা নয়, অসুন্দর নয়, কুৎসিত নয়। কাব্যের মতো ইউনিভার্সিটির সবচেয়ে সুদর্শন ছেড়ে কুহুকে চায়। কাব্য ভাইও দেখুক কুহুর মর্যাদা কতখানি। তার জন্যে যদি কুহুর আরও একবার হৃদয় ভেঙে ফেলতে হয় তাই করবে কুহু। একটা হৃদয় তো হাজারবার ভাঙা যায় না। ওই ভাঙা টুকরোগুলো যা কুহু এতটা মাসে জোড়া দেবার চেষ্টা চালাচ্ছিল, সেটুকুও না হয় কুহু নিজের হাতেই আবার ভাঙবে। কিচ্ছু হবে না এতে, কিচ্ছু না। শুধু কুহুর হৃদয় থেকে বদ্ধ আসবে কত। কুহু শেষবারের মতো লম্বা একটা শ্বাস ফেল, মাথা তুলে মরা প্রাণহীন দৃষ্টিতে সিয়ামের দিকে তাকালো। সিয়াম ট্রফি হাতে হালকা হেসে দৌড়ে দৌড়ে মাঠ পেরিয়ে কুহুর দিকে এগিয়ে আসছে। কুহু ব্যাগটা খামচে ধরে শক্ত করে সিয়ামের দিকে চেয়ে রইল অমনি। সিয়াম কুহুর সামনে এসে ঠিক ওর সামনে নায়কদের মতো হাঁটু গেড়ে বসে গেল। দু হাত দিয়ে ট্রফিটা ধরে কুহুর দিকে বাড়িয়ে দিল। বড্ড অনুরাগ নিয়ে বলল, আই লাভ ইউ কুহু, আই লাভ ইউ, আই লাভ ইউ। উইল ইউ অ্যাকসেপ্ট মি? কুহেলিকা সিদ্দিক কুহু। প্রমিস, লাইফের সমস্ত জয় উইন তোমার সঙ্গেই সেলিব্রেট করব। আই উইল বি দ্য ট্রফি হোল্ডার অ্যান্ড ইউ উইল বি দ্য রিজন ফর দিস। সো মে আই? কাব্য এবার কেন যেন মেজাজ হারালো। ক্যাম্পাসটাকে কি সিয়াম জোকস পেয়েছে? কত বড় সাহস ওর! ভরা ক্যাম্পাসে সিন ক্রিয়েট করছে, তাও কিনা ওরই ফ্যামিলি মেম্বার কুহুকে নিয়ে। কাব্য ওকে আজ রক্তাক্ত করে ফেলবে। কুহু অপ্রস্তুত হচ্ছে, বাস্টারটা কি সেটাও দেখছে না? অথচ কাব্য দু কদম এগোতেই হঠাৎ কুহু সিয়ামের থেকে ট্রফিটা নিয়ে নিল নিজের হাতে। কাব্য থমকে গেল, ওর পা দুটো থেমে গেল আচমকা। ও অদূরে দাঁড়িয়ে পড়ল কুহুর দিকে অবিশ্বাস্য নজরে তাকিয়ে। কুহু ওটা নিল? সিয়ামের হাত থেকে ট্রফিটা সত্যি নিয়ে নিল কুহু? কাব্য অবিশ্বাস্য নজরে কুহুর দিকে চেয়ে অস্ফুটে বলে উঠল। কুহু না? কুহু সিয়ামের থেকে ট্রফিটা নিয়ে শুকনো মুখে হাসার চেষ্টা করে বলল, আই অ্যাকসেপ্ট ইউ। কুহু ভালোবাসি না বলে অ্যাকসেপ্ট ইউ বলার কারণ বোকা কাব্য ধরতেও পারল না। ওর মাথায় ঘুরতে লাগলো কুহু সিয়ামের প্রপোজাল গ্রহণ করে ফেলেছে এক্ষুনি ওর সামনেই। কাব্যের বলা কথা কাব্যকে কুহু মনেও রাখেনি। 7টা মাসে কুহুর ভালোবাসা অবসেশন সবটাই নিমিষেই শেষ হয়ে গেল। কুহু অন্য কাউকে ভালোবেসে ফেললেও এত ইজিলি। তাহলে কাব্য, ও কেন সেদিনের পর মুভ অন করতে পারছে না? কুহুর সামান্য কষ্টে ওর কেন এখনো বুক পড়ে? কাব্যের বুকটা কোনো এক অদ্ভুত কারণে চলছে স্ফুলিঙ্গের ন্যায়। কাব্য জানে না কেন হচ্ছে ওর সাথে এসব। কুহু মুভ অন করে ফেলেছে, এটাতে তো কাব্যের খুশি হওয়া উচিত। কিন্তু ও খুশি কেন হতে পারলো না? কেন মনে হচ্ছে কাব্য একটা পুতুলের মতো মেয়েকে হারিয়ে ফেললো মাত্রই? কি বিচ্ছিরিভাবে! কাব্যের জীবনে কোনো গ্ল্যামার ছিল না কখনোই, হাসির কোনো কারণও ছিল না, বন্ধু বান্ধব গুটি কয়েক। এতদিন কাব্যের জীবনে একমাত্র কুহুই ছিল থামাকার ন্যায়। রসকসীন কাব্যের জীবনে কুহুই একমাত্র কারণ যার কারণে কাব্য হাসত। কুহু এমন একটা মেয়ে যাকে কাব্য সবসময় অ্যাডমেয়ার করত। কুহুর বায়নাগুলো কাব্য পূরণ করত, ছোট বাচ্চার মতো কুহুকে আগলে রেখেছিল। আর আজ থেকে কুহু সম্পূর্ণ রূপে সরে গেল ওর জীবন থেকে, অন্য কারো নিজস্ব সম্পত্তি হয়ে গেল। এখন থেকে কুহু আরো দূরে সরে যাবে। এতটা দূরে যে কাব্য ওকে ছুঁতেও পারবে না। আদর আবদার ভঙ্গিতে ওর কাছে কেউ বায়না করবে না। কাব্য আজ থেকে একলা হয়ে গেল, সম্পূর্ণ একা। ঘুটঘুটি অন্ধকারের মতো অন্ধকারে চেয়ে গেল ওর পুরো দুনিয়া। কেন হলো এসব? কেন? কাব্য তো এসব চায়নি। এসব এসব কি হচ্ছে? কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে? আর কেনই বা কাব্যের এত বুকটা পুড়ছে? কুহু সিয়ামের ট্রফিটা হাতে কাব্যের দিকে একবার তাকালো। কাব্যের চোখে মুখে যেন কোনো উদ্বেগ নেই। কুহু আবার ভুল বুঝে মলিন হাসলো সেটা দেখে। বাহ, কাব্য ভাই কত স্বাভাবিক! কুহুকে অন্যের সাথে দেখে এখন নিশ্চয়ই কাব্য ভাই স্বস্তির শ্বাস ফেলবেন। কুহুর থেকে ওনার পিছু ছুটে গেছে।
আজ নিশ্চয়ই উর্মি আপুকে ট্রিট দেবেন কাবু ভাই। যে হারে কুহুর সুইসাইডের পর উর্মি আপুর কথা অপমানের পর কাবু ভাই খুশি হয়ে ওনাকে ট্রিট দিয়েছিলেন। কুহু আবার তাকানো। ওপাশে উর্মি ভ্রু কুচকে কুহুর দিকে চেয়ে আছে। কুহু বুঝলো কেন ওই তাকানো। উর্মি আপু হয়তো বিশ্বাস করেননি কুহুর জীবনেও কাব্যের মতো সুদর্শন কেউ আসতে পারে, যার জীবনে কুহুর ভালোবাসার এক পয়সাও মূল্য নেই। সেই কুহুর ভালোবাসাকেও কেউ একজন সোনার দাম দেয়। সিয়াম এমন একজন যাকে কুহু কখনো ভালোবাসতে পারবে কিনা জানে না। কুহুর হৃদয় এখনো ওই একজনের জন্যই চলে। সেটা আর কেউ না জানুক, কুহু তো জানে। সিয়াম কুহুকে ডাকছে সেই কখন থেকে, অথচ কুহু তখন স্থির চোখে কাব্যের দিকে চেয়ে রয়েছে। দুজনের চোখে চোখ মিলে আছে অনেকক্ষণ। চোখে চোখে কি কথা বলা যায়? রাগ, অনুরাগ, অসহায়ত্ব বলা যায় অপর মানুষকে, হয়তো বলা যায়। সিয়ামের খটকা লাগে ও কুহুর চোখ অনুসরণ করে কাব্যের দিকে তাকালো। ওরা দুজন দুজনের দিকে চেয়ে রয়েছে আজন্ম তৃষ্ণার্থে নেয়। সহ্য হলো না সেটা সিয়ামের একটুও। সিয়ামের হঠাৎ কি হলো, ও আচমকা কুহুকে টেনে ওকে জড়িয়ে ধরে ফেলল। দু হাতে কুহুকে জড়িয়ে ধরতেই কুহু রীতিমতো হতবাক হয়ে পড়লো যেন একদম। সিয়াম কুহুকে জড়িয়ে খুশিতে ইচ্ছে করেই শুনিয়ে শুনিয়ে উল্লাস করছে। থ্যাংক ইউ কুহি, থ্যাংক ইউ কুহু, আই রিয়েলি লাভ ইউ ড্যাম, থ্যাংক ইউ সো মাচ এই অধমকে একটা চান্স দেওয়ার জন্য, থ্যাংক ইউ মাই লাভ। সিয়াম নিজের খুশিতে উল্লাস করছে, অথচ কুহুর হতবাক দৃষ্টিসীমা সেসব ছুঁতেও পারছে না। ও চোখ সরিয়ে কাব্যের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কাব্যের চোখ মুখ শক্ত হয়ে গেছে এখন। ওর হাতের ফুটবল হাত থেকে পড়ে গেল। কাব্য অ্যাডামস অ্যাপেল নামছে উঠছে, হয়তো নিজেকে সামলানোর চেষ্টাটাই করছে। কাব্যের লম্বা করে শ্বাস টেনে হঠাৎ চোখ নামিয়ে নিল। দেখলো না কুহুকে অন্য কারোর সাথে। হয়তোবা ওর দেখাটুকু সহ্য হচ্ছিল না। কামড়ে ধরেছিল বুকটা ওর কেউ। কাব্য চোখ নামিয়ে অস্থির ভঙ্গিতে এদিক ওদিক তাকাচ্ছে। কুহু যে ওকে দেখছে সেটা কাব্য ভুলক্রমেও তাকিয়ে দেখল না। কুহু তাকিয়েছিল এক দৃষ্টিতে। এবার উর্মি এসে হঠাৎ কাব্যের হাত জড়িয়ে ধরতেই কাব্য তাকালো উর্মির দিকে। কাব্য কিছু বলার আগেই কুহুর মধ্যে হঠাৎ ওদের দেখে যে চাপলো। এইবার ও আস্তে করে সিয়ামের টি শার্টের এক কোনো রকম ছুঁয়ে আঙুল দিয়ে চেপে ধরে চোখ বুঝে ফেললো খিচে শক্ত করে, যেন ও ভুলতে চাইছে ওর গায়ে অন্য কারোর স্পর্শটুকু। কাব্য উর্মিকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে রক্তলাল চোখে তাকালো ওর দিকে। উর্মি ঠোঁট উঠে সরি বলে আলগোছে চলে গেল এক পাশে। কাব্য এবার তাকিয়ে ফেললো কুহুর দিকে। কুহু কুহু সিয়ামকে জড়িয়ে ধরেছে। ব্যাস, যা আশা যা ভরসা ছিল সবই কুহুর এক জড়িয়ে ধরতেই চুরমার হয়ে গেল। কাব্য একটা ঢোক গিরে জোরে একটা শ্বাস ফেলে হনহনিয়ে চলে গেল মাঠ থেকে। আর এক মুহূর্তও কাব্য থাকলো না ওইখানে। কাব্য চলে যেতেই কুহু চোখ খুলে তাকালো। আশেপাশে কাব্য নেই দেখতেও দ্রুত সিয়ামকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। সিয়াম খানিক পিছিয়ে গিয়ে কুহুর দিকে ভ্রু বাঁকিয়ে তাকাতেই কুহুর স্বাভাবিক কণ্ঠে সিয়ামের দিকে চেয়ে বলল, নেক্সট টাইম জড়িয়ে ধরার আগে পারমিশন নেবেন। ফার্স্ট টাইম তাই কিছু বললাম না। সিয়াম বুঝতে পারল ওর ভুল। ওর এবার মাথার পেছনটা চুলকে নিচু কণ্ঠে হেসে বলল, সরি, আবেগে মনে ছিল না, নেক্সট টাইম পাক্কা পারমিশন নেব। কুহু এবার আর এক মুহূর্তও দেরি করলো না। ব্যাগ নিয়ে বেরিয়ে চলে যাবে সিয়াম হঠাৎ ওর হাত চেপে ধরলো পেছন থেকে। কুহু থেমে গেল। পেছন ফিরে ভ্রু কুচকে তাকাতেই সিয়াম বলল, ফার্স্ট প্রপোজের পরে এভাবে কীভাবে চলে যাচ্ছ? আমার পক্ষ থেকে ট্রিট নেবে না অ্যাজ এ বয়ফ্রেন্ড? বলে চোখ টিপল সিয়াম। কুহু দেখলো ওসব। আস্তে করে সিয়ামের হাত নিজের হাতে থেকে ছাড়িয়ে দিয়ে হাসার চেষ্টা করে বলল, অন্য একদিন বাসায় বলে আসিনি, আম্মু টেনশন করবে। বাই। কুহু আর এক মুহূর্তও দেরি করলো না, চলে গেল। কুহু চলে যেতেই উর্মি এসে সিয়ামের পাশে এসে দাঁড়ালো। সিয়াম কুহুর যাওয়ার দিকে চেয়ে উর্মিকে বলল, তোমার মনে হয় ও আমার প্রেমে পড়বে? দেখেছো কীভাবে ইগনোর করলো আমাকে? উর্মি হাসল। নিজের কুহুর হাঁটার দিকে এক দৃষ্টিতে চেয়ে জবাবে বলল, হবে হবে, সব হবে, ওয়েট করো। কাব্য এখন মাঝপথে বাগড়া না দিলে ওই কুহু তোমারই। তীব্র রোদ, ঝাঁঝালো বাতাস। রাস্তার একপাশে ধীরে হাঁটতে হাঁটতে কুহুর মনে হচ্ছে ও আর হাঁটতেই পারছে না। পা দুটো ভেঙে আসছে, শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, দুর্বল লাগছে শরীর। হেলে দুলে একপাশে পড়ে যেতে নিলে কুহু দুর্বল ভঙ্গিতে একটা পিলার চেপে ধরল। তারপর আস্তে করে হেঁটে একটা রাস্তার বেঞ্চে এসে বসল। শ্বাস ফেলাটা যেন দুরূহ হয়ে উঠছে। এই শ্বাসকষ্ট কুহুর সুইসাইডের পর থেকে যেন পিছুই ছাড়ছে না।
ডাক্তার বলেছে মানসিক দুর্বলতা থেকেই রোগের উৎপত্তি, তাই স্ট্রেস নিতে মানা করেছে কুহু সাইকিয়াট্রিস্ট। কুহু দুর্বল ভঙ্গিতে ব্যাগ থেকে ইনহেলার বের করে সেটা টেনে নিজের ভেতরে পুড়িয়ে নিতে লাগলো অপ্রকৃতিস্থের ন্যায়। নেওয়া শেষ হয়ে ইনহেলারটা বেঞ্চের একপাশে ফেলে রেখে মাথাটা নিচু করে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। ওর ভালো লাগছে না, বড্ড অস্থির লাগছে, শান্তি পাচ্ছে না কিছুতেই। বুকটা এত ভার ভার লাগছে যেন বুকের ওপর কয়েকশো কেজি বোঝাই করে রেখেছে কেউ। কুহু এবার ব্যাগ থেকে বোতল বের করে পানি নিয়ে মাথায় অল্প করে ঢালতে লাগলো। মুহূর্তের মধ্যে মাথাটা ঠান্ডা করা দরকার। মনে হচ্ছে মাথা থেকে গরম ধোঁয়া বের হচ্ছে শুধু। পানি দিয়ে পুরো চুল ভিজিয়ে ফেলেছে, তবুও মনে হচ্ছে গায়ে এখনো কোনো জোরটুকু নেই। সবটাই শেষ। কুহু কি করবে? বাসায় তো যেতে হবে। তাই ও দুর্বল ভঙ্গিতে জোরে শ্বাস ফেলতে ফেলতে এবার ফোন লাগালো কাউকে। ওপাশে শারিন কল ধরো। কুহু অসুস্থের ন্যায় ভাঙা স্বরে থেমে থেমে বলল, আম- আমায় বাসায় নিয়ে যা। আমি আমি মনে হচ্ছে মারা যাচ্ছি শার্লিন। শালিন অবাক। ও মূলত এতক্ষণ কুহুকেই খুঁজছিল। ভার্সিটিতে আসার পর এত কিছু দেখে শুনে শালিন রীতিমতো হতবাক হয়ে আছে। পাগলের মতো এদিক ওদিক কুহুকেই খুঁজে বেড়াচ্ছিল। তারপর এখন কুহুর কল পেতেই শালিন এক প্রকার দৌড়ে ছুটে ওই রোডে এলো। একটা বেঞ্চে কুহুকে দেখে শালিন দ্রুত এসে কুহুর সামনে এসে হাঁটু গেড়ে বসে আচমকা কুহুকে জড়িয়ে ধরে বসে গেল। কুহু শালিনের ঘাড়ে মুখ রেখে হাঁপানি রোগীর মতো শ্বাস নিতে লাগলো। শালিন কুহুর পিঠে অস্থির ভঙ্গিতে হাত বুলিয়ে কুহুকে শান্ত করার চেষ্টা করে যাচ্ছে। ওর হাসি খুশি কুহুর এমন একটা অবস্থা দেখে শালিন কুহুকে জড়িয়ে ধরে প্রায় কেঁদেই দিল। ও বলছে, কেন তুই এটা করলি কুহু? কেন নিজেকে শাস্তি দিচ্ছিস? কুহু, জান আমার, প্লিজ, তুই এমনটা কেন করলি? নিজেকে এত কষ্ট কেন দিচ্ছিস জান? কুহুর হাত ঝুলে আছে অজ্ঞান মানুষের মতো। ও স্রেফ শালিনের ঘাড়ে মুখটা রেখে চোখ বুঝে দুর্বল গলায় হাঁপাতে হাঁপাতে বলল, এটার দরকার ছিল শার্লিন, দরকার ছিল। তুই বুঝবি না এটার দরকার। শালীন কুহুকে ছেড়ে দু হাতে ওকে ভালো করে আঁকড়ে ধরে। ওর গোলগাল মুখের দিকে চেয়ে রইল। কুহু কাঁদছে না, কান্না আটকে রাখার কারণে মুখটা লাল হয়ে আছে, যেন ফোঁটা দিয়েই রক্ত পড়বে। কুহু চোখ বুঝে এদিক ওদিক হেলে দুলে যাচ্ছে শুধু, চোখটা ঘুরে অবধি তাকাতে পারছে না। শালীন কুহুর মায়ের থেকে শুনেছে ইদানিং কুহুর মাঝে মধ্যে এমন অবস্থা হচ্ছে। অতিরিক্ত স্ট্রেস নিলে কুহুর শরীরে শক্তি চলে যায়, শরীর ছেড়ে দিয়ে অজ্ঞানের মতো হয়ে যায়। এটাই বোধহয় এখন হচ্ছে কুহুর। এতদিন শারিন শুধু শুনে এসেছে, আজ চোখে দেখল। শারিন চুপচাপ কাতর ভঙ্গিতে কুহুর দিকে তাকিয়ে রইল। ওর বুকটা ফেটে কান্না আসছে। শারিন দু হাতে কুহুর গালটা ধরে কুহুর চোখ মুখ ছুঁয়ে দিতে দিতে বলল, এক কাব্য ভাই তোকে কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছে কুহু? দেখ একবার। জান, কেন তুই প্রেমে পড়লি? কেন ভালোবাসলি? তোর জীবন তো ওভাবেই ভালো ছিল। কুহু ওসব শুনছে না। ওর চোখ বুঝে আসছে বারবার। কুহুর অবস্থা খারাপ হচ্ছে দেখে শালীন দ্রুত সিএনজি নিল। কুহু শালীনের কাঠটা ধরল ভরসা করে। শালীন অনেক কষ্টে কুহুকে সিএনজিতে তুলল। সিএনজি উঠেই কুহু শালীনের কাঁধে মাথা এড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। শালীন কুহুর চুলে হাত বুলিয়ে দিতে দিতে টলমলে চোখে কাট কাট গলায় বলল, আমার হাতে যদি ব্রেইন থেকে মেমোরি ডিলিট করার অপশন থাকতো, আমি সবার আগে তোর ব্রেইন থেকে কাব্য ভাইয়ের সমস্ত স্মৃতি মুছে দিতাম কুহু। আফসোস, আমার হাতে কেন এই ক্ষমতা নেই। কুহু, আগে কত ভালো ছিলি তুই, আর এখন দেখ কি অবস্থা করে ফেলেছিস নিজের। একবার ভাব, অন্তত একবার কুহু। সিদ্দিক মহল, দুপুর 12টা। শাহরিয়ার সিদ্দিক কাব্য নামক এক অসহায় পুরুষ, সেই যে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে বসেছে আর খোলার নাম নেই। ওদিকে কাব্যের দরজায় অনবরত ধাক্কাচ্ছে শামিমা। কাব্য ঘরে ঢুকে এত জোরে দরজা বন্ধ করেছে পুরো ফ্ল্যাটটাই যেন কেঁপে উঠেছিল। শামিমা বুঝতে পারলেন গণ্ডগোল তো একটা হয়েছেই। এতবার ধাক্কাচ্ছেন দরজা, অথচ কাব্যের একদম সাড়া নেই। ওর ঘরের ভেতরে ভাঙচুরের আওয়াজ হলো হঠাৎ। শামীম এবার রীতিমতো আটকে উঠলেন। কাব্য তো এমন না। শামীমার ছোট ছেলে স্নিগ্ধ দুরন্তপনায় ঘেরা থাকলেও কাব্য বরাবর ছিল শান্তশিষ্ট। কখনো অযথা কোনো বেয়াদবি বায়না মারপিটে কাব্য কখনোই ছিল না। তাহলে আজ আজ কি হয়ে গেল? শামীমা এবার অস্থির হয়ে দু হাতে দরজায় ধাক্কা দিন। কাব্য, বাবা, আব্বু, দরজা খোল। কি করছিস তুই? জিনিসপত্র ভাঙছিস কেন? ও কাব্য, আব্বু,
দরজাটা খোল বাবা। কাব্য পাগলের মতো হয়ে গেছে রীতিমতো। দু হাতে আর্তনাদ করে ড্রেসিং টেবিলের ওপরে থাকা সমস্ত পারফিউম এক হাতে ঠেলে ফেলে দিল। কাব্যের শখ করে দুবাই ইম্পোর্ট পারফিউম ভেঙে তছনছ হয়ে গেল। পুরো ফ্লোরে পারফিউমের তরল গড়িয়ে যেতে লাগলো। ঘ্রাণে মোমো করে উঠল কাব্যের ঘরটা, ওই ঘর যা সাজিয়েছিল স্বয়ং কুহু শামীমার সাহায্য নিয়ে। কাব্য এবার হাতের কাছে যা পেল তাই ছুঁড়ে ফেলল। রাগটা এখনো কমছে না একদমই। হঠাৎ কাব্যের চোখ গেল দেয়ালে টাঙানো ওদের একটা ফ্যামিলি ফটোর দিকে, যেটাতে কাব্য কুহু এক পাশে দাঁড়িয়ে আছে। কুহু কাব্য প্যান্টের পকেটে হাত দিয়ে গম্ভীর মুখে শামীমার পাশে দাঁড়িয়ে রয়েছে, আর কুহু মিষ্টি হেসে কাব্যের দিকে হা করে তাকিয়ে আছে। কাব্য চোখ বুঝে জোরে একটা শ্বাস নিল, তারপর আবার তাকালো চোখটা ঘুরে। গাঢ় করে কাব্য ওই ছবিটা হাত দিয়ে এবার ছুঁয়ে ছুঁয়ে দেখলো বড্ড কাতর ভঙ্গিতে। ওই চাহনি, ওই তাকানো ও মুগ্ধতা সবটা কুহু ভালোবাসত বলে করতো। কাব্য একটা গাথা, তাইও বোঝে নিয়ে সব। কুহু এবার সিয়ামের দিকে ওই চোখে তাকিয়েছে। কেন? কাব্যের দিকে যে চোখ ওই নজরে তাকাতো, সেই একই চোখ সিয়ামের দিকে ওই নজরে কেন তাকাবে? কাব্য হাত সরিয়ে ফেললো ফটোটা থেকে, চোখ বুঝে লম্বা লম্বা শ্বাস ফেলতে লাগলো। চোখের তারায় আবার ভেসে উঠল সকালের দৃশ্য। কুহুকে জড়িয়ে ধরে সিয়ামের উল্লাস কেন যেন কাব্যের আর সহ্য হলো না। ও চোখ খুলে আচমকা ফটোটা দেয়াল থেকে টেনে এনে মাথায় তুলে ছুঁড়ে ফেললো মাটিতে। কাছের ফটো ভেঙে ফ্রেম টুকরো টুকরো হলো। যেভাবে আজ টুকরো টুকরো হয়েছে কাব্যের ভারী হৃদয়খানা। শামীমা কাঁচ ভাঙার শব্দে আতকে উঠে দরজায় আবার ধাক্কালো। কাব্য, কি ভাঙলি তুই এখন? দরজা খুলছিস না কেন? তানিম অনবরত কল করে যাচ্ছে। কাব্যের ওই ফোনের আওয়াজ অবধি শুনতে ইচ্ছে করছে না, অস্থির লাগছে। ও খপ করে ফোনটা ধরে রিসিভ করে সরাসরি চেঁচিয়ে উঠল। হোয়াট? কল দিচ্ছিস কেন? মরে গেছি আমি? কি মনে হয় তোদের? তানিম থমকে গেল। কাব্যের রাগের কারণ ওর মাথায় ঠুকলো না। তানিম এ যাত্রায় মিন মিন করে বলল, আসলে কুহু, তুই ঠিক আছিস তো কাব্য? কাব্য এবার মেজাজ হারিয়ে হিংস্রের ন্যায় চেঁচিয়ে বলল, ফর গডস সেক তানিম, কুহুর ব্যাপারে তুই আমাকে এইভাবে আর চালাবি না। যদি এটা মেনে থাকিস তবে তুই তোর মুখ আমার সামনে আনবি, না হলে আর কোনোদিন আমার সামনে আসবি না, বুঝে গেছে? আমার বেস্ট ফ্রেন্ড হিয়া কুহুর গুণ কীর্তন করবি না কানের কাছে। কুহু ভালো আছে, ইনফ্যাক্ট খুব বেশি ভালো আছে। আমি খারাপ তো, তাই খোদা আমাকেই খারাপ রেখেছে, ওকে ভালো রেখে। আর তুই আমাকে আর কখনো কল করবি না, তোকে আমার বিরক্ত লাগছে। কাব্য কথাটা বলে ঠাস করে কল কেটে ফোনটা বন্ধ করে ছুঁড়ে ফেললো বিছানার ওপর। ফোনটা কেটে জোরে জোরে শ্বাস নিতে নিতে কাব্য দু হাতে মাথার চুল খামচে ধরে বিছানার পাশে হেলান দিয়ে মেঝেতে বসে গেল। ওর ভালো লাগছে না কিছুই, কিচ্ছু না। বেঁচে থাকাটাই এখন কেন যেন বিভীষিকার স্বরূপ লাগছে। কেন হবে ওর সাথে এমন? কিসের এত দ্বন্দ্ব ওর মনে? ও কি তাহলে সত্যি কুহুকে? এটাকে কি ভালোবাসা বলে? কিভাবে? যদি এই অস্থিরতাকে তানিমের ভাষ্যমতে ভালোবাসা বলে, তবে সাইনা কাব্যের এমন অস্থিরতা, যে অস্থিরতা ওর জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়ে ওকে মরা গাছের মতো করে ফেলে। সাইনা এসব কাব্যের জীবনে? কাব্য আগে ভালো ছিল, ভীষণ ভালো ছিল। কেন কুহু ওকে সেদিন প্রপোজ করলো? কেন কুহু এভাবে ওর জীবনের সবটা ঘেঁষে দিল? কুহু কেন ওকে ভালোবাসত? কে বলেছে কুহুকে ভালোবাসতে? কেন কুহু এতটা ভালোবেসে এখন মুখ ফিরিয়ে নিল? কুহু এতটা স্বার্থপর, এতটা? কাব্যের জীবন থেকে স্বার্থপরের মতো চলে গেল, সাথে নিয়ে গেল কাব্যের সমস্ত সুখ, দিয়ে গেল এই পাগল করা বিষের মতো অস্থিরতা। কাব্যের দু হাতে মাথার চুল খামছে মেঝেতে পাগলের মতো অস্থির আচরণ করতে থাকে। ওর কেমন বোধ হচ্ছে সেটা ও কাউকে বলতে পারবে না। কেউ বুঝবে না ওর এত অস্থিরতার কারণ। কেউ বুঝবে না কেন ও এই অস্বাভাবিক আচরণ করছে। এটা কি স্রেফ কুহুকে হারিয়ে ফেলার জন্যে? কেন? ও তো তাই চাইতো। তাহলে কেন? 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 কুহু চলে যাক, কুহুর স্মৃতি কাব্যের মাথা থেকে মুছে যাক, সঙ্গে সঙ্গে মুছে যাক সিয়ামের কুহুকে জড়িয়ে ধরার উল্লাসের স্মৃতিটুকুও। শামীমার অস্থির লাগছে। ছেলেটার কি হলো হঠাৎ? কাউকে তো কাব্য কোনোদিন বলবে না। প্রচণ্ড ইন্ট্রোভার্ট ছেলেও। শামীমার হুট করে মনে পড়ল কিছু। উনি দরজায় আরও ধাক্কালেন না, দৌড়ে গেলেন নিজের ঘরে। কাব্যের রুমের এক্সট্রা চাবি এনে দরজা খুলে দেখলেন কাব্যের ঘর আর ঘর নেই, ইতিমধ্যে ধ্বংসস্তূপ হয়ে গেছে। আর কাব্য মেঝেতে পাগলের মতো মাথার চুল খামছে ধরে মাথাটা নিচু করে স্থির বসে আছে।
শামীমা ঘরের এহেন করুণ অবস্থা দেখে আটকে ওঠেন। আল্লাহ, এসব কি করছিস কাব্য? কাব্য মেঝেতে বসা ও শামীমার গলা শুনে এইবার মাথা তুলে টলমলে পাগলাটে চোখে তাকালো মায়ের দিকে। ও কি করুণ দৃষ্টি! শামীমার বুকটা হঠাৎ করেই ধক করে উঠল। উনি দৌড়ে কাজ ডিঙিয়ে কাব্যের পাশে এসে বসলেন। কাব্যের মুখটা ধরে আগলে বললেন, এই আব্বু, আব্বু, কি হয়েছে তোর? এমন পাগলামি কেন করছিস? ভার্সিটিতে কিছু হয়েছে? বল মাকে। কাব্য নিজের মুখ হাতের আঁচল থেকে সরিয়ে নিয়ে ধীর গলায় জবাবে বলল, কিচ্ছু হয়নি, তুমি এই রুম থেকে যাও প্লিজ, আমাকে একা থাকতে দাও একটু প্লিজ আম্মু। শামীমা নাছরবান্দার ন্যায় বললেন, না, আমি যাব না। তুই আমাকে বল, এসব হচ্ছেটা কি? আমার ছেলে তো এমন না। কাব্য এইবার রেগে গেল। শামীমার দিকে ফিরে চেঁচিয়ে বলল, প্লিজ গো আম্মু, লিভ মি অ্যালোন। তুমি অন্তত আমার উপর একটু রহম করো, একটু দয়া করো, আমাকে একটু একা ছাড়ো প্লিজ। কাব্য কথাটা বলে রাগ নিয়ে মাথাটা নিচু করে স্থির বসে রইল। কাব্যের এত কাতরতা দেখে শামীমার চোখে এবার জল চলে এলো। উনি হঠাৎ কাব্যের হাত দেখতে পেলেন, রক্ত পড়ছে কাব্যের হাত থেকে। সেদিন মাত্র এত বড় একটা চোট পেল হাতে, আর এখন আবার। শামীমা অস্থির হয়ে পুরো রুমে ফার্স্ট এড খুঁজতে খুঁজতে বলেন, দুদিন হয়নি হাত কেটেছিস, আজ আবার এসব পাগলামি করে হাতের উপর জুলুম করে যাচ্ছিস? কি যে হয়েছে তোর? শামীমা ফার্স্ট এড বক্স এনে কাব্যের পাশে বসলেন। কাব্যের হাত টান দিতেই কাব্য ঝটকা দিয়ে হাত সরিয়ে কাট কাট গলায় বলল, লাগবে না, আই এম ফাইন, তুমি প্লিজ রুম থেকে যাও আম্মু, আমার ভালো লাগছে না এসব। শামীমা এবার কঠোর গলায় বললেন, ভালো না লাগলেও আমাকে এই রুমে থাকতে হবে, কারণ আমি তোমার মা। আমি তোমাকে কষ্টে দেখতে পারি না। শামীমা কথাটা বলে কাব্যের আগের ব্যান্ডেজ খুলে নতুন করে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলেন। এতক্ষণ কাব্য চুপচাপ বসে থাকলো। শামীমা কাব্যের হাতে ব্যান্ডেজ করে দিতেই সাথে সাথে কাব্য এবার কথা বলল। শেষ, এবার যাও প্লিজ। শামীমা কঠোর গলায় বললেন, না, আমি যাব না। তোমার কি হয়েছে আমাকে বলবে তুমি? আমার ছেলে কষ্ট পাবে, আর আমি মা হয়ে সেটা দরজার বাইরে থেকে দেখতে পারবো না। তুমি আমাকে বলবে তোমার হয়েছেটা কি? আমার কাব্য আগে এতটা শান্ত ছিল, সে এখন এমন কেন করছে? সেটা নিয়ে আমার কি সন্দেহ করা উচিত না? কাব্য কিছুই বলল না। এখানে বলার কী বা আছে? কাব্য তাই যে দেখিয়ে চুপ করে বসে রইল। শামীমা এবার কঠোর মুখটা নরম করেন, আলগোছে কাব্যের চুলটায় হাত বুলিয়ে দরদি গলায় বললেন, এমন পাগলামি কেন করছিস কাব্য? বাচ্চা, আম্মুকে বল। আমি চেষ্টা করি তোর জন্য কিছু। আমি আমার কাব্যকে এভাবে দেখতে পারছি না। মায়ের কষ্ট হচ্ছে আব্বু। কাব্য তাকালো মায়ের দিকে। পরক্ষণে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এক দৃষ্টিতে অন্যদিকে চেয়ে রইল চুপচাপ। শামীমা দীর্ঘশ্বাস ফেলে ছেলের ঘন ব্ল্যাকিশ ব্রাউন চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। কাব্য মায়ের কোলটা আরও শক্ত করে চেপে ধরে থাকলো। এক পর্যায়ে শামীমার কোলে মাথা রেখেই কাব্য জোরে একটা শ্বাস টেনে বলে, আজকে এই ঘরে যা হয়েছে একটা কথাও যেন উপরতলায় না যায় আম্মু। যদি আমি শুনি যে তোমার আদরের ভাইজি কিছু জেনেছে, আমি তাহলে চলে যাব বাড়ি ছেড়ে। প্লিজ আম্মু, আজকের ঘটনা সিক্রেট রেখো প্লিজ, আমার কথাটা একটু রেখো। কাব্যের ওই এক কথায় শামীমা মুখে কুরুপ এঁটে ফেললেন। তাকে ভুলে যেতে হলো এই বাড়িতে তাদের ফ্ল্যাটে আজ কী ঘটেছে। সবটাই মুহূর্তের মধ্যে, একমাত্র ছেলের জন্যে। শামীমা কাব্যের চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। কাব্য চুপচাপ মায়ের কোলে মাথা রেখে বসে আছে মেঝেতে। ওর দৃষ্টি শান্ত, এক দৃষ্টিতে মাটিতে পড়ে থাকা ফ্যামিলি ফটোটার দিকে চেয়ে আছে তখন থেকে। হঠাৎ শামীমা কাব্যের চুলে হাত বুলিয়ে দিতে দিতে গম্ভীর গলায় জিজ্ঞেস করে বসলেন, মেয়েটা কে কাব্য? কাব্য অবাক হয়ে গেল। আচমকা মাথা তুলে তাকালো শামীমার দিকে। শামীমা ভীষণ স্বাভাবিক গলায় বললেন, কাকে ভালোবাসিস? কে ওই লাকি মেয়েটা যে আমার কাব্যকে এতটা পাগল করে ছেড়েছে? কে মেয়েটার নাম বল আম্মুকে। কাব্য মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর চোখে মুখে হতবিহ্বল ভাবটুকু শামীমা দেখলেন স্রেফ। ওনার বড় ছেলে কাব্য সবসময়ই চাপা স্বভাবের ছিল। ছোটবেলা থেকেই ফুটবল খেলতে গেলে পায়ের চামড়া উঠে ফেটে যেত পা। কখনোই ওই ছোট কাব্য শামীমার কাছে কেঁদে আসেনি সেটার জন্যে।
বরং রুমে চুপচাপ বসে নিজে নিজে ড্রেসিং করেছে। বাড়ির কেউ দেখতে পেলে গম্ভীর কণ্ঠে স্রেফ বলতো, অল্প ব্যথা, ঠিক হয়ে যাবে। অথচ শামীমা জানতেন ব্যথাটা অল্প কখনোই থাকে না, বরং কাব্যের পায়ে এভাবে দৈনন্দিন ব্যথা পেতে পেতে ইনফেকশন হয়ে চামড়া পচে গিয়েছিল। পরবর্তীতে কাব্যের ডান পায়ে প্লাস্টিক সার্জারি করাতে হয়েছিল। তারপর থেকে আনোয়ার অর্থাৎ কাব্যের বাবা ওর ফুটবলের প্রতি নিষেধাজ্ঞা জুড়ে দিলেন। কাব্য অবশ্য জেদি ছোট থেকেই বাড়ির সমস্ত তালাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয়াল টপকে ঠিক বিকেলে ফুটবল খেলতে বেরিয়ে যেত। কাব্য চুপচাপ শামীমার দিকে চেয়ে হঠাৎ বলে উঠল,